সংশ্লিষ্ট রয়েছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মতিউর রহমান। আমরা এই ক্লাসের শেষে যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো সে সকল বিষয়গুলো হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার, কম্পিউটার প্রজন্ম অর্থাৎ কম্পিউটারটা কিভাবে ডেভেলপড বা আজকে এই রূপে এসছে, কম্পিউটারের প্রকারভেদ অর্থাৎ পৃথিবীর তাবৎ মানুষ এবং প্রতিষ্ঠান, বিষয় এবং বস্তু সকলে এখন কম্পিউটার ব্যবহার করেন। কে কোন কম্পিউটার ইউজ করেন সেগুলো আমরা সম্পর্কে জানতে পারবো। আমরা জানতে পারবো কম্পিউটার যেই পদ্ধতিতে সংখ্যার হিসাব করেন অর্থাৎ যেভাবে সে রিসিভ করেন সেগুলো সম্পর্কে জানবো, আমাদের প্রচলিত সংখ্যা সম্পর্কে জানবো এবং এরপরে আমরা জানতে পারবো কম্পিউটার সংগঠন এবং এর আর্কিটেকচার। সবশেষে লজিক গেটস এবং লজিক গেটস তৈরি করার জন্য সাপোর্ট হিসাবে যে টেবিলটা জর্জ বুলিয়ান আমাদেরকে দিয়েছেন সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসি আমরা কম্পিউটারের সংজ্ঞা। তোমরা এই স্লাইডের ডান পাশে এখানে যে চিত্রটা দেখতে পেয়েছো এটা আসলে কম্পিউটারের আংশিক একটা চিত্র আছে। এটার নিচে এটা একটা ডেস্কটপ কম্পিউটার, এর নিচে একটা সিপিইউ অথবা পাশে একটা সিপিইউ থাকে। তো এর সংজ্ঞাটা আমরা একটু দেখি। এটা একটা ইলেকট্রনিক যন্ত্র। আমরা যাকে দেখছি এটা একটা ইলেকট্রনিক যন্ত্র। এর কাজ কি? নির্ভুলভাবে তড়িৎ গতিতে গাণিতিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও যুক্তিমূলক কাজ করে এবং ডেটা গ্রহণ, বিন্যাস ও বিশ্লেষণ করে সে তার কাছে রেখে দেয় এবং পরিশেষে আমরা যে ফলাফল প্রত্যাশা করি সেই ফলাফলটি সে আমাদেরকে প্রদান করে। তাহলে আমরা যা যা জানলাম সেটা থেকে কম্পিউটার কোথায় ব্যবহার হয়, এই প্রশ্নটি আসলে আমার মনে হয় যে এই প্রশ্নটি আসলে অনেক লিমিটেড, যে কোথায় কম্পিউটার ব্যবহৃত হয়। বরং কম্পিউটার কোথায় ব্যবহৃত হয় না সেই প্রশ্নটি হচ্ছে আমাদের কাছে প্রাসঙ্গিক। তো আমরা এখানে কিছু বিষয় সম্পর্কে বা কিছু ক্ষেত্র সম্পর্কে জানবো যে সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ডেটা কমিউনিকেশন, নকশা বাস্তবায়ন, মাল্টিমিডিয়া, ভার্চুয়াল রিয়ালিটি এবং অন্যান্য যা বাকি থাকে সেগুলো আমরা অন্যান্য ক্ষেত্র হিসেবে এখানে লেখা আছে। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই কম্পিউটারটা আমরা ইউজ করি। তাহলে এখন আমরা দেখি যে কম্পিউটারটা আজকে আমরা যে পর্যায়ে ব্যবহার করি সেই পর্যায়টা আসতে তার ব্যাকগ্রাউন্ড বা তার ইতিহাসটা কি, কিভাবে কম্পিউটারটা আমাদের কাছে আসছে আর কম্পিউটার প্রজন্ম কাকে বলে আমরা সেটা একটু প্রথমে জেনে নিই। কম্পিউটার যন্ত্রের ক্রম পরিবর্তন, উন্নয়ন, বিকাশের ধাপ এগুলোর উপর ভিত্তি করে আমরা সাধারণত কম্পিউটার প্রজন্মকে 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ, এটার সময়টা হচ্ছে 1940 থেকে 56। তখন এই সময়কালে কম্পিউটারগুলো ইউজ করতো ভ্যাকুয়াম টিউব এবং তার আকার ছিল অনেক বড়। এই ধরনের একটা কম্পিউটার হচ্ছে ENIAC। দ্বিতীয় প্রজন্মে 56 থেকে 63 এই সময়কালে একটু ইমপ্রুভ হয়েছে, তখন ইউজ করা হতো ট্রানজিস্টর, তার সাইজটা ছিল কম্পারেটিভলি ছোট। এই সময়ের একটা কম্পিউটার এখানে উদাহরণ দেওয়া আছে, IBM 400। তৃতীয় প্রজন্ম অর্থাৎ 64 থেকে 70 ইন্টিগ্রেটেড সার্কিট, এটার আকারও ছিল ছোট অনেক। এই সময়কার একটা কম্পিউটার উদাহরণ এখানে দেওয়া আছে IBM 370। 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা সাধারণত মাইক্রো প্রসেসর ইউজ করি যে কম্পিউটারটা আমরা ব্যবহার করি। এরকম একটা হচ্ছে IBM, যেটা আমরা পিসি হিসেবে এখন ইউজ করছি।
এবং পঞ্চম ধাপে আমরা যেটা প্রত্যাশা করছি যে অপটিক্যাল ফাইবার ও চিপ, এটা আকারেও অনেক ছোট হবে এবং এই টাইপেরও কম্পিউটার আমরা এখন ইউজ করছি। এখন প্রশ্ন আসতে পারে যে ৭১ থেকে বর্তমান যদি চতুর্থ প্রজন্ম হয়, তাহলে এখন কোনটা? এখন আসলে কম্পিউটারটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে সেটা আমরা আরেকটু ক্লিয়ার হব সামনের ক্রাইটেরিয়াতে গিয়ে। সেটা হচ্ছে যে আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, যে এখন আমরা কম্পিউটারে আসলে শুধু কম্পিউটারের মধ্যে নাই, এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে রোবোটিক্স, এই ধরনের ইঞ্জিনিয়ারিং সেকশন নিয়ে আমরা চিন্তা করছি এখন। এখন তাহলে আসি যে যেই সার্ভিসগুলো আমরা এখানে দেখছি সেখানে সেই অনুযায়ী কম্পিউটারগুলো কি প্রকার হতে পারে? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, সুপার, মেইনফ্রেম, মিনি ফ্রেম এবং মাইক্রো কম্পিউটার। আমরা প্রত্যেকটা কম্পিউটারের একটা করে আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি যে অ্যানালগ কম্পিউটারের বৈশিষ্ট্য কি? অ্যানালগ কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল যে বৈদ্যুতিক ভোল্ট এই রূপান্তর করত সিগন্যালগুলোকে। ডিজিটাল কম্পিউটারের কাজ ছিল আমার সংখ্যা প্রক্রিয়াকরণ। হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মিক্স, অর্থাৎ অ্যানালগ যে সিগন্যালগুলো সেগুলো এবং ডিজিটাল যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার সেটা ব্যবহার করেই হাইব্রিড কম্পিউটার তৈরি হয়েছে। সুপার কম্পিউটার এটা হচ্ছে আকারে আসলে অনেক বড়, রকেট সায়েন্সের জন্য সাধারণত এই ধরনের বা অ্যারোনটিক্সের জন্য বা মহাকাশ গবেষণার জন্য সাধারণত সুপার কম্পিউটার। মেইনফ্রেম সুপারের চেয়ে একটু ছোট বাট স্পিডের দিক থেকে অলমোস্ট সেম। মিনি কম্পিউটারগুলো হচ্ছে আমরা যেই কম্পিউটার মেইনফ্রেম যেটা আছে তার চেয়ে কম্পারেটিভলি ছোট, বাট মিনি কম্পিউটারটা আমরা যখন ইউজ করেছি তখন এর বৈশিষ্ট্য ছিল যে প্রাতিষ্ঠানিক একটা ব্যবহার। মিনি কম্পিউটার, এরপরে আসি মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আমরা এখন যেই কম্পিউটারগুলো ইউজ করছি সেটাকে আমরা বলি মাইক্রো কম্পিউটার। এখন তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম কম্পিউটার, কম্পিউটারের জেনারেশন এবং কম্পিউটারের প্রকারভেদ। এখন আমরা আসি যে কম্পিউটার যেই কাজগুলো আমাদেরকে করে দেখাচ্ছে সেটার ইন্টারনালি সে একটা ক্যালকুলেশন করে। সেই ক্যালকুলেশনের জন্য সে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এবং আমরা আসলে কোন সংখ্যার সাথে পরিচিত নরমালি সেগুলো সম্পর্কে আমরা একটু দেখতে চাই। আমরা প্রাত্যহিক জীবনে দশমিক সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি, যেটার বেস হচ্ছে ১০, অর্থাৎ ০ থেকে ৯ পর্যন্ত অঙ্ক থাকে যেখানে। আর কম্পিউটার যেটা ইউজ করে সেটা হচ্ছে ০ এবং ১, এই ২ টা বেস। যদি আমার ডাটার খুব বেশি অনেক বড় ডাটাকে যদি এক জায়গাতে কম্প্রেসড করে রাখতে হয় তখন কম্পিউটার অক্টাল এবং হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে অনেক ছোট জায়গাতে অনেক বড় ডেটাকে সে স্টোর করে। তো এখানে ৪ টা সংখ্যা পদ্ধতির আ আ আমরা অবতারণা করলাম। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিকের বেস হচ্ছে, অর্থাৎ এই সংখ্যায় ১০ টা অঙ্ক থাকে। বাইনারিতে ২ টি থাকে, ভিত্তি হচ্ছে ২, এখানে সাবস্ক্রিপ্ট করা ২। অক্টাল এর অঙ্ক হচ্ছে ৮। যেই সংখ্যাটা দেয়া আছে সেটার বেস যদি ৮ থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অক্টাল। হেক্সাডেসিমালে এর অঙ্ক সংখ্যা হচ্ছে ১৬, অর্থাৎ আমরা যে দশমিক সংখ্যা ব্যবহার করি ০ থেকে ৯ এই ১০ টা, তারপরে সে আবার অ্যালফাবেট ইউজ করে, ইংলিশ অ্যালফাবেট A B C D E F, এই ১৬ টি অঙ্ক হচ্ছে সে তার সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে। এখন আসি যে কম্পিউটার সংগঠন ও আর্কিটেকচার। অনেক সময় মনে হয় যে সংগঠন ও আর্কিটেকচারটা একই রকম। একটু পার্থক্য আছে, আমরা সেটা একটু দেখতে চাই।
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপন এবং এর বিন্যাস, একেই আমরা বলি সংগঠন। তাহলে কি, কি যন্ত্রাংশ থাকে? সেটা হচ্ছে যে এর যন্ত্রাংশগুলো আমরা পরবর্তীতে দেখতে চাই। কিন্তু যন্ত্রাংশের কাজগুলো একটু দেখি। কোন যন্ত্র হচ্ছে ইনপুট নেয়, অর্থাৎ আমরা ব্যবহারকারী হিসেবে তাকে একটা ইনপুট দেই। কোন যন্ত্রাংশ হচ্ছে গাণিতিক যুক্তিমূলক কাজ করে, অর্থাৎ আমরা যেই কমান্ডটা দেই, যেই ফলাফলটা প্রত্যাশা করি সেটা সে যৌক্তিক আ আ পথে সে সেটাকে কাজটা করার চেষ্টা করে। তারপর হচ্ছে সে সেটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কে কোন কাজটা করবে এটা হচ্ছে মূলত সিপিইউর কাজ। এরপরে হচ্ছে আমি যদি ইনস্ট্যান্ট এটা দেখতে চাই, সে সেটা একটা মেমোরিতে রেখে দেখায়। আবার যদি আমি পার্মানেন্টলি ওটাতে রাখতে চাই, তাহলে সে আরেকটা মেমোরিতে রেখে দেখায়। এবং সর্বশেষ আমি যদি সেখান থেকে ফলাফলটা পেতে চাই, তাহলে সে আউটপুট অংশে সেই কাজটি করে। তাহলে কম্পিউটার সংগঠনের কয়টি অংশ আমরা দেখলাম? এখানে আমরা দেখলাম ৬ টি অংশ। ইনপুট, গাণিতিক যুক্তিমূলক অংশ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, সংক্ষেপে বলা হয় এএলইউ, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট অ্যান্ড লাস্ট ওয়ান আউটপুট ইউনিট। এখন আসি যে যেই কাজগুলো সে করছে সেটার একটা ডায়াগ্রাম আমরা এখানে দেখি, ব্লক ডায়াগ্রাম। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি, কি থাকে? মেইন মেমোরি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট। অর্থাৎ এই ৩ টা কাজেই প্রসেস করে হচ্ছে সিপিইউর মাধ্যমে। তাহলে এর বাইরে আসলে কি কাজ আছে? এর বাইরে আসলে ২ টা কাজ। একটা হচ্ছে আমরা ওখানে ডেটা ইনপুট দেই এবং এই ৩ টা কাজ করার পরে আমরা ফলাফলগুলো পেতে চাই। তাহলে আ কম্পিউটার কোন, কোন জায়গাতে তার নিয়ন্ত্রণটা আছে বা সে আ আ প্রক্রিয়াকরণটা কোথায় আছে? ইনপুট দিলে সেটাও সে প্রক্রিয়া করবে। কন্ট্রোল ইউনিটেও সে প্রক্রিয়া করবে। অক্সিলারি স্টোরেজ যদি আমার থাকে, আমার যদি পেরিফেরাল কোনো হার্ড ডিস্ক থাকে বা বাইরের সংযুক্ত থাকে সেখানেও সে নিয়ন্ত্রণ থাকে তার। তারপর হচ্ছে মেইন মেমোরি, যেটাকে আমরা হার্ড ডিস্ক বলি, এবং আউটপুটেও তার একটা নিয়ন্ত্রণ থাকে। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের প্রসেসিং ইউনিটের একটা ডায়াগ্রাম। এরপরে আমরা দেখি আর্কিটেকচারটা কি? আর্কিটেকচার হলো আমরা যেটা প্রত্যাশা করি যে একটা কম্পিউটার দেখতে কেমন হবে এবং এর কাজগুলো কেমন হবে সেটার একটা অবকাঠামো বা কাঠামোগত একটা রূপ। এখন আমরা আসি যে কম্পিউটার যন্ত্র, নেটওয়ার্ক ইত্যাদি এগুলো কোনটার সাথে কোনটা যাবে, কাকে কোনখানে রাখবো, কে কোন জায়গাতে প্লেস হবে সেগুলোর সব কাজগুলো করা হচ্ছে আর্কিটেকচারের মাধ্যমে। আর্কিটেকচার এরকম আরেকটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এখানে ডায়াগ্রামে আমরা আ সিপিইউ দেখছি, ক্লক দেখছি, ডিসপ্লে দেখছি, মেমোরি দেখছি ২ রকমের এবং ইনপুটটা দেয়া আছে। এরপরে একটা জায়গাতে লেখা আছে সিপিইউ বাস। বাস মানে হচ্ছে আমরা সাধারণত বাস বলতে যেই বাহনটাকে বুঝাই, কম্পিউটার আসলে বাহনের কাজই করে। কিন্তু সেই কাজগুলো কোনো যান্ত্রিক বাহন নয়। এটা হচ্ছে একটা বর্তনী বা তারের মাধ্যমে সে তার এই কাজগুলো করে থাকে, একটার সাথে আরেকটাকে সংযুক্ত করে। এ হচ্ছে সিপিইউ বাস। সে সবগুলোকে সংযুক্ত করে তার কাছে এই নিয়ন্ত্রণটা রেখে দেয়। এরপরে আমরা দেখি যে, সে যে কম্পিউটার যে কাজগুলো করে বা নিয়ন্ত্রণের যে কাজগুলো করবে, সেখানে সে বিভিন্ন লজিক নিয়ে কাজগুলো করবে। সেই লজিক গুলো যে কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে যে ডিজিটাল সার্কিট। এখন আমরা আসি যে ডিজিটাল সার্কিটটা কি? ডিজিটাল সার্কিটটা হচ্ছে ইলেকট্রনিক প্রবাহর মাধ্যমে সম্পন্ন করার জন্য যেই তারটা থাকবে তাকে আমরা বলি সার্কিট। এই সার্কিট গুলো সাধারণত এক বা একাধিক ইনপুট নিয়ে আমাদেরকে একটা আউটপুট সে দিয়ে থাকে। এখন আমরা আসি যে ডিজিটাল সার্কিটের যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য আমরা একটা অ্যালজেব্রার সাহায্য নিই, যেটা জর্জ বুল যিনি এটাকে উদ্ভাবন করেছেন। তার নাম অনুযায়ী সেই অ্যালজেব্রাটা কম্পিউটার ফলো করে, যাদেরকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। এর কাজ হচ্ছে যৌক্তিক গেইট ও যৌক্তিক যোগসূত্র ব্যাখ্যা। সেই ব্যাখ্যাগুলো আমরা নেক্সট স্লাইডে হয়তো দেখব যে কিভাবে ও কাজগুলো করে থাকে।
এখন যৌক্তিক গেট বা লজিক গেটটা কি সেটা আমরা এখানে দেখে যাই। যৌক্তিক সিদ্ধান্ত নির্মাণকারী ইলেকট্রনিক সার্কিট বা লজিক গেট হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নির্মাণকারী ইলেকট্রনিক সার্কিট। তাহলে সিদ্ধান্তগুলো কিরকম হবে সেটা আমরা দেখি যে আমরা হচ্ছে ইনপুট দিয়ে দিলাম টেক্সট এবং ইমেজের সাথে, সাথে সেটা দিয়ে আমরা একটা পোস্টার তৈরি করতে চাই। তাহলে আমার ২ টা ইনপুট হলো, সেখান থেকে আমার একটা আউটপুট আসবে পোস্টার হিসেবে। এরকম যৌক্তিক কাজগুলো সে করে দিবে আমাকে। লজিক গেট সমূহে সাধারণত ১ বা একাধিক সিগন্যাল থাকে এবং আউটপুট হবে কয়টা সেখানে? আমরা একটু আগেই জেনেছি যে সেখানে আউটপুট হবে ১ টি। এখন আমরা আসি যে তাহলে এই লজিক গেটস বা যৌক্তিক সারণী তৈরি করার জন্য যৌক্তিক গেট তৈরি করার জন্য আমরা একটা ক্যালকুলেশন বা একটা টেবিলের সাহায্য নেই। এই সাহায্যটা আমরা নেওয়ার যুক্তিটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার জন্য বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই টেবিলটা খুবই ইফেক্টিভ এবং প্রয়োজনীয়। তাহলে সেই প্রয়োজনীয় সারণীটাকে আমরা বলি সত্যক সারণী, অর্থাৎ প্রমাণ সারণী, যে সারণীতে সূত্রে ব্যবহৃত চলকের সম্ভাব্য মানের জন্য সূত্রের বাম দিক এবং ডান দিক ২ টি অংশ বসিয়ে সূত্রটি প্রমাণ করা যাবে। অর্থাৎ এটাকে আমরা প্রমাণ সূত্র বলি, যার নাম হচ্ছে ট্রুথ টেবিল বা বাংলায় যাকে বলে সত্যক সারণী। সত্যক সারণীতে বুলীয় যত ধরনের সূত্র রয়েছে সবগুলো আমরা প্রমাণ করতে পারি। আমরা এখানে সেই ধরনের একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল এখানে আমরা দেখলাম। এখন আমরা আসি যে এই ট্রুথ টেবিলের মধ্যে আমাদের কয়টা ইনপুট আছে? আমার এখানে ইনপুট রয়েছে ২ টি, একটি হচ্ছে A আর একটি হচ্ছে B। আর এই ২ টো হচ্ছে আমার তাদের রিলেশন। A যদি 0 হয়, B যদি 0 হয়, তাহলে A এবং B র গুণফল হবে 0 আর প্লাস হবে সেখানে টেবিলে গিয়ে AB ইনটু A। AB র ফলাফল হচ্ছে 0, তার সাথে যদি আমরা A যোগ করি তাহলে পাওয়া যাবে 0। A এর মান 1, B এর মান 0, তাহলে AB ইকুয়ালস টু 0। আর টেবিলটার মান আমরা তখন ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব 1, কারণ হচ্ছে AB 0 এবং A এর মান হচ্ছে 1। তো এইভাবে টেবিলটা আমরা দেখে নিলাম। সত্যক সারণীটা বা মূল টেবিলটা বা মৌলিক টেবিলটা হচ্ছে এখানে এরকম দেয়া আছে। এখন আমরা আসি যে এই টেবিল থেকে আসলে কয় ধরনের গেট আমরা তৈরি করতে পারবো। আমরা বলি যে মৌলিক সাধারণত ৩ টা গেট হয়। একটা হচ্ছে OR, একটা হচ্ছে AND আর একটা হচ্ছে NOT। এখন মৌলিক গেটটা তাহলে কি? যে গেটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে। সরি, স্পেলিংটা একটু ইনকারেক্ট আছে, ওটা হচ্ছে সম্পাদন। তাকে মৌলিক লজিক গেট বলে। OR গেট, AND গেট অ্যান্ড NOT গেট, এই ৩ টা গেটকে আমরা বলি মৌলিক লজিক গেট। OR মানে হচ্ছে যে ২ টা চলককে যখন আমরা যোগ করি তখন আমরা OR গেট ইউজ করি। ২ টা চলকের যখন গুণ বা একসাথে ফলাফল চাই গুণ আকারে, তখন সেটার জন্য আমরা ইউজ করি AND গেট। অ্যান্ড লাস্ট ওয়ান যেটাকে আমরা বলি NOT গেট। NOT গেট হচ্ছে যে গুণ এবং যোগ ২ টার কোনো একটা হবে না, এটা আমরা কমপ্লিমেন্ট দিয়ে করি, যে কারণে এটার নাম হচ্ছে NOT গেট। এখন এই ৩ টা লজিক গেট দ্বারা অনেকগুলো যৌক্তিক বা যৌগিক লজিক গেট তৈরি করা সম্ভব। সেরকম ৪ টা গেট এখানে আমরা উল্লেখ করলাম। নাম্বার 1 NAND গেট, অর্থাৎ এখানে হচ্ছে মূল গেট হচ্ছে NOT এবং AND। এরপরে হচ্ছে NOR গেট। NOR গেট হচ্ছে OR, অর্থাৎ NOT এবং OR এই ২ টা। XOR গেট, এটাও হচ্ছে আমার ২ টা গেটের সংযুক্ত। আরেকটা হচ্ছে XNOR গেট, অর্থাৎ OR গেটের সাথে আমি আলাদা একটা ভেরিয়েবল যদি দিয়ে দিই তখন হবে XOR এবং XNOR হবে NOR গেটের সাথে যদি আমরা তৈরি করি, যেমন আমার অলরেডি NOR গেট তৈরি করা আছে।
তাহলে এটা সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে গেটগুলো এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে আমরা বলি যৌক্তিক লজিক গেট বা যৌগিক লজিক গেট। এখন আমরা আসি যে তাহলে মৌলিক গেট আমার কি আছে? আমার কাছে মৌলিক গেট আছে ৩ টা। আমরা ১ম গেটের গেটআপটা একটু দেখি। নিচে এখানে দেয়া আছে যে আমার কয়টা সিগন্যাল আছে? ১ টা, ২ টা। ইনপুট হচ্ছে ২ টা A এবং B। আমরা এখান থেকে একটা ফলাফল পেয়ে যাব যেটাকে এখানে Q দ্বারা চিহ্নিত করা আছে। এই গেটে ২ বা ২ এর অধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি। যেকোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। অর্থাৎ আমরা বললাম যে আমার OR গেটের জন্য আমরা সাধারণত প্লাস কনসেপ্টটা ইউজ করি। 0 plus 0 equals to 0, 0 plus 1 equals to 1, 1 plus 0 equals to 1, 1 plus 1 equals to 1. তাহলে আমরা এই মৌলিক গেটের জন্য আমরা ১ম গেটটা দেখলাম OR গেট। এরপরে আমরা দেখতে চাই যে আরেকটা গেট কি আছে? AND গেট। AND গেট মানে আমরা বললাম যে আউটপুটটা হবে ২ টার গুণফল। এই গেটে ২ বা অধিক ইনপুট থাকবে, আউটপুট হবে একটি। সবগুলো ইনপুট সত্য হলেই কেবল আউটপুট সত্য হবে। অর্থাৎ A এবং B ২ টা যদি সিনক্রোনাইজ সিগন্যাল ইউজ করে তাহলে কেবল দুজনের রেজাল্টটা ফলাফলটা মিলে যাবে। আদারওয়াইজ কারোটাই হবে না। সেই ক্ষেত্রে আউটপুট হবে 0। যেমন A যখন 0, B 0 তার জন্য আউটপুট হবে 0, A 0, B 1 তার জন্য আউটপুট 1 অর্থাৎ ২ টার গুণফল 1, A 1, B 0 তার জন্য 0, A 1, B 1 তার জন্য 1। এখানে সিগন্যালটা AND এখানে চিহ্নিত করা আছে অর্থাৎ এটা হচ্ছে AND গেট। লাস্ট অন নট গেট। এই গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকবে। এখানে নট গেটই হচ্ছে যে আমার একাধিক ইনপুট নেই। এখানে ইনপুট হচ্ছে একটা। অর্থাৎ যদি ইনপুট আমার 0 হয় তাহলে আউটপুট হবে তার কমপ্লিমেন্ট আমরা বলছিলাম। অর্থাৎ আমার এখানে মাত্র ২ টি আ আ আ অঙ্ক নিয়ে কাজ করবে বাইনারির 0 এবং 1। সেটার একটা হচ্ছে A যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1, A যদি 1 হয় তাহলে তার আউটপুট হবে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা আ গেটগুলো মোটামুটি মৌলিক গেটগুলো আমরা দেখলাম। তাহলে এখন আমরা একটু রিক্যাপ করতে চাই যে আমরা আসলে কি দেখলাম সেগুলো একটু আগে আবার একটু রিক্যাপ করি। যে আমরা আ কি দেখলাম সেগুলো আমরা একটু রিক্যাপ করি। ১ম এ আমরা দেখলাম কম্পিউটারের সংজ্ঞা যেটা একটা হচ্ছে যন্ত্র। সে কি কাজ করবে? সে হচ্ছে আ ১ম এ আমাদের ইনপুট গুলো নিবে। তারপরে সে সেটা যৌক্তিকভাবে সে সেটা প্রক্রিয়া করবে। তারপরে আমরা যে প্রত্যাশিত ফলাফল চাই সেটা সে দিবে। এরপর আমরা আসি ব্যবহার। কোথায় আমরা ব্যবহার করতে পারি? আমরা বললাম ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা ব্যবসা-বাণিজ্যে ব্যবহার করতে পারবো। আমরা শিক্ষায় ব্যবহার করতে পারবো। চিকিৎসায় ব্যবহার করতে পারবো। যোগাযোগ, ডেটা কমিউনিকেশন, নকশা বাস্তবায়ন, মাল্টিমিডিয়া, ভার্চুয়াল রিয়ালিটি এবং অন্যান্য ক্ষেত্রে। ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা স্টাফদের অ্যাটেন্ডেন্সটা যে রাখি, সেটা হলো ব্যবস্থাপনা। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমরা রেকর্ড, পেরোল সিস্টেম। শিক্ষা ক্ষেত্রে হচ্ছে এখন আমি তোমাদের সাথে যেই প্ল্যাটফর্মে কথা বলছি, এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের একটা ফল। চিকিৎসা ক্ষেত্রে আমরা এখন যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা করি সবগুলোই এখন কম্পিউটারাইজড হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে আমরা ট্রেনের যে টিকেটগুলো করে থাকি, সেটা হচ্ছে আমার যোগাযোগ। ডেটা কমিউনিকেশন আমরা এখন যে মেইল করছি, মেসেজিং করছি, ক্লাউডিং করছি, একজন আরেকজনেরটা শেয়ার করছি সেটা হচ্ছে যোগাযোগ। ডেটা কমিউনিকেশন। নকশা বাস্তবায়ন হচ্ছে এখন 3D এবং CAD এর মাধ্যমে যারা আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। মাল্টিমিডিয়া হচ্ছে আমরা যেই আ বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি যে গ্রাফিক্স এর কাজ, বিভিন্ন অ্যানিমেটেড সিনেমা, তারপর হচ্ছে নাটক এগুলোর ক্ষেত্রে এখন গ্রাফিক্স এর অনেক কাজ এবং একই সাথে নায়কের অনেকগুলো ছবি বা চরিত্র দেখা যাচ্ছে। সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়া আমরা ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে আমরা ক্লাউডিং করে যেগুলো নিয়ে নিচ্ছি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি।
এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রজন্ম। আমরা প্রজন্মের ৫ টা প্রজন্ম সম্পর্কে জানলাম এবং এখন আমরা রয়েছি ৫ম প্রজন্মে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং অন্যান্য আ আ ভার্চুয়াল ক্লাউডিং এ আমরা রয়েছি। এরপরে আমরা দেখলাম কম্পিউটারের প্রকারভেদ। তারপরে আমরা দেখলাম যে কম্পিউটার আসলে যে কাজ করে সেটার জন্য সে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এবং আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি। তারপরে আমরা দেখলাম হচ্ছে এর তুলনা সংখ্যা পদ্ধতির জন্য কার কি রয়েছে এবং কম্পিউটারের সংগঠন ও আর্কিটেকচার সে কিভাবে তার কোন আ আ অংশটা বা কোন যন্ত্রটা কোন জায়গাতে প্লেস থাকে বা তার কার কোথায় অবস্থান থাকে, কে কোন কিভাবে কানেক্টেড থাকে সেগুলো আমরা দেখলাম এবং আর্কিটেকচার মানে হচ্ছে এটার অবয়বটা যে কিভাবে নকশাটা রাখা হয়। আ কম্পিউটার কাজের জন্য যেই লজিক গুলো ইউজ করে সেইটার আমরা দেখলাম এবং সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে বা সাপোর্ট হিসেবে ট্রুথ টেবিল, যেটা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা ট্রুথ টেবিলটা দেখেছি। এবং সর্বশেষে যেই লজিক গুলো নিয়ে কাজ করে কম্পিউটার সেটা হচ্ছে ৩ টি মৌলিক লজিক বা ৩ টি মৌলিক লজিক গেট। ১ নম্বরে ছিল আমার OR, AND এবং NOT গেট। সেগুলো আমরা ডিটেইল আলোচনা করলাম। সর্বশেষে আমি সবগুলো রেফারেন্স আমি এখানে উল্লেখ করিনি। আমি শুধু ৩ টে রেফারেন্স উল্লেখ করেছি যে তোমরা টেক্সট হিসাবে যদি দেখতে চাও, আ রেফারেন্স হিসাবে যে বইগুলো ছিল সেগুলো ইংলিশ ভার্সন। আর টেক্সট আসলে মোস্তফা জব্বারের একটা বই আছে সেটা এখানে লিখিনি। তোমরা সেটাও দেখতে পারো। আর আরো ২ টা বইয়ের কথা এখানে উল্লেখ করা আছে। জনাব মাহবুর রহমান এবং আরেকটা বই হচ্ছে নাইমুল হক এবং প্রকৌশলী মোহাম্মদ দুলাল মাহমুদের একটা বই এবং অন্যান্য সোর্স থেকেও নেয়া যাবে। উইকিপিডিয়া আছে এবং অন্যান্য ক্লাউডিং সোর্স আমাদের জন্য থাকতে পারে। তাহলে আ এই সবগুলো এই সবগুলো স্লাইডে আসলে আমি আ একটা চ্যাপ্টার পুরোপুরি তোমাদের সাথে দেখাইতে পারিনি। কারণ অনেক জিনিসই হচ্ছে সময় স্বল্পতার কারণে আমাদের এখানে আ দেখানো সম্ভব হয়নি। এরপরও তোমরা ওই বইগুলো যদি দেখে থাকো, তাহলে বইয়ের মধ্যে দেখবা যে এর বাইরেও হচ্ছে আমাদের কম্পিউটারের আরো কিছু বৈশিষ্ট্য এবং অন্যান্য যে সকল প্রাসঙ্গিক জিনিসগুলো রয়েছে এবং যেগুলো সাধারণত বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক পরীক্ষায় থাকে এবং বিভিন্ন পত্র-পত্রিকা, অন্যান্য জায়গাতে যেই তথ্যগুলো দেয়া থাকে সেগুলো দেখার চেষ্টা করবা। তো শিক্ষার্থীরা আজকের ১ম চ্যাপ্টারের ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি অন্য ক্লাসে অন্য কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকো এবং আ আ আ সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।